সেদিন আমি রুদ্রদার অফিসে যাই একটা লুক সেট করতে। তারপরে আমাকে সেক্রেটারি ফোন করে বলে, তুমি কি আজ রুদ্রদার অফিসে গেছিলে লুক সেট করতে? আমি বললাম, হ্যাঁ গেছিলাম। বললো, দাদা মানে স্বরূপদা কিন্তু বারবার বলে দিয়েছেন যেখানে যেই ছবিতে রুদ্রনীল থাকবে, যেই হাউসে থাকবে, যেই প্রোডাকশনে থাকবে, সেখানে আমাদের কোনো টেকনিশিয়ান কাজ করবে না। এটা কিন্তু যেদিন থেকে স্বরূপ বিশ্বাস ফেডারেশনে এসে বসা স্টার্ট করলেন এবং ধীরে ধীরে উনি স্বরূপ বিশ্বাস হতে শুরু করলেন, সেদিন থেকে ওনার একটা মানে তার স্বরূপ দেখাতে শুরু করলেন। স্বরূপ দেখাতে শুরু করলো এবং ওনার একটা বেশ কিছু লোক জোগাড় করলেন যারা ওনাকে স্বরূপ বিশ্বাস থেকে স্বরূপ বিশ্বাস বানিয়ে দিয়েছেন। তো এরকম একটা সেই লোকগুলো কারা কারা একটু চিহ্নিত করুন না, কারণ এখন তো চিহ্নিত করার সময়। হ্যাঁ, না করার কিছু নেই। জয়শ্রী দাস হচ্ছে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত খাস লোক। খাস কি করে হয়ে ওঠে? তার মধ্যে কি কোনো অন্ধকার জগৎ আছে? অবশ্যই আছে। 5 মিনিট পর যে ফোনটা আমার কাছে এলো, যে দাদা বললো যে তোমার মায়ের তো কোনো ডকুমেন্টস নেই, তুমি কি তোমার মাকে লাশ হিসাবে পোড়াবে? আমি বললাম, এটা কি স্বরূপ বিশ্বাস বলছে? স্বরূপ বিশ্বাস আমার সেক্রেটারিকে বলেছে, সেক্রেটারি আমাকে বলছে। আমি জানি না দেবদা শুনবেন কিনা, নিশ্চয়ই শুনবেন না। দাদার কাছে কি শুধু আমি আমার সমস্যাটা বলেছিলাম, সামনে দাঁড়িয়ে? একদম। দাদা আমাকে ডাকলেন, আমি গেলাম। দাদাকেও আমি বলেছিলাম যে স্বরূপদা কিন্তু আমাকে এটা বলেছে যে তুই সুসাইড করে নে। তখন দাদা বললো, আচ্ছা। শুনলেন দাদা? তারপরে দাদাকে শুধু আমি আমার সমস্যাটাই বলেছিলাম যে আমার ঘরে ইলেকট্রিসিটি নেই, আমার রেশন কিছু নেই, আমার দোকান ছিল, দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি শুধু ওনাকে আমার সমস্যাটা জানিয়েছিলাম। তখন উনি বললেন, ঠিক আছে দিদি, তুমি যাও, কাজ করো। কাজ করছি, 2 ঘন্টা পর আমার কাছে একটা খাম আসে, যেটা আমি ওখানে খুলে দেখিনি। সেই খামটা যখন আমি বাড়িতে এসে খুলে দেখলাম, আমি জানি না প্রজাপতির হয়তো 7টা বা 10টা কত রং হয়, সেই দিনটা আমার পরিবারের কাছে বিশাল একটা রং ছিল। মানে আমরা সেই রাতটা না একটু ভালো খাবার খেয়েছিলাম। পরের দিন আমি ইলেকট্রিসিটি নিয়ে এসেছিলাম, গ্যাস নিয়ে এসেছিলাম বাড়িতে, এবং বাজারে গেলে লোক বাজার দিত না, যে উনি বাকি নেয়, বাকি দিতে চায় না। সেটা পরে আমরা জানতে পেলাম যে এটা রুদ্রদার জন্য হাঁটছি আমরা, মানে রুদ্রকে ব্যান করার জন্য? ব্যান করার জন্য হাঁটছি আমরা। আচ্ছা, একটু ভুল সংশোধন করে নিচ্ছি। তার কারণ মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্ট এটা দুটো কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট। সেজন্যই আমি বললাম। তো সেক্ষেত্রে আমার এটা ভুল হয়েছে। আমি ওনাকে মেকআপ আর্টিস্ট বলে ভেবেছিলাম, কিন্তু উনি মেকআপ আর্টিস্ট নন, উনি হেয়ার স্টাইলিস্ট। বারবার যদি আমাকে এরকম ডিস্টার্ব করো, আমার কিন্তু চোয়ালটা ভীষণ ভারী, যেটা উনি সবসময় বলেন, আমার চোয়াল ভীষণ ভারী, শক্ত। তো তোমার যদি মনে হয় যে তুমি সুসাইড করবে, তুমি অন্যায় করেছো, তুমি করে ফেলতে পারো, আই ডোন্ট কেয়ার। আমাদের এই চলচ্চিত্র জগতে একটি কথা যাকে গুপি নামে পরিচিত, সেটি হচ্ছে আপনি যদি সঠিক লোক সংখ্যা না নিয়ে শুটিং করতে যান, মানে গিল্ডের লোকজন না নিয়ে যদি শুটিং করতে চান বা যান, এবং সেক্ষেত্রে আপনি যদি ধরা পড়েন, তাকে বলা হয় গুপি কাজ। 109 জন তো প্রতিদিন কাজ পায় না, এবারে হলো এই যে প্রতিদিন কাজ না পাওয়ার জন্য আমাদের একটা গ্রুপ খোলা হয়, যে গ্রুপটাতে এখন আমি অ্যাড নেই, কারণ আমি স্বরূপ বিশ্বাসের নামে বলেছি বলে গ্রুপটাতে আমাকে অ্যাড করেনি। নমস্কার, আমি নিতপল আর আপনারা দেখছেন টলি স্কুপ। বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে আজ এক বিশেষ পর্ব। যে ঘটনা প্রবাহ গত কয়েকদিন ধরে চলছে, তার একজন জলজ্যান্ত সাক্ষী বা ভুক্তভোগী যাই বলুন, তাকে কিন্তু আমাদের স্টুডিওতে এনে হাজির করতে পেরেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করব বিগত কয়েক বছর ধরে এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কিভাবে এই জঙ্গল রাজ তৈরি হলো, সে খবরও তো নেবই। তার সঙ্গে সঙ্গে কথা হবে যে কি ধরনের দুর্নীতি চলেছিল দিনের পর দিন। আর এই পর্বে হাজির আছেন যে মানুষটি, তার সঙ্গে আলাপ করাই সবার আগে।
সেই মেকআপ আর্টিস্ট শ্রাবণী দত্তকে আমরা পেয়েছি আমাদের মাঝে। শ্রাবণী দি, নমস্কার। নমস্কার। আপনার তো কথা এখন ভাইরাল, আপনি প্রতিটি চ্যানেল, প্রতিটি জায়গায় আপনি যেভাবে আপনার বক্তব্য রাখছেন, এবং সেই দিনেও বোধহয় আপনি এইভাবেই প্রতিবাদ করেছিলেন যেদিন আপনাকে ব্যান করা হয়েছিল। আপনাকে ব্যান করাই হয়েছিল সত্যি? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই হয়েছিল। মানে ৩ মাস আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তো তখন হয়তো প্রতিবাদ এইভাবে করতে পারিনি, যেটা এখন করতে পারছি। কারণ তখন সরকারটাও ছিলেন ওনাদের, উনিও ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো ভয় ছিলই। মানে বেশ খানিকটাই ভয় ছিল। উনি বলতে কার কথা বলছেন? স্বরূপ বিশ্বাস। আমার বলতে কোনো অসুবিধা নেই। আচ্ছা। স্বরূপ বিশ্বাস। তো তখন হয়তো সেই সময় এইভাবে বলতে পারিনি। তবে কান্নাটা ভেতরে প্রচুর ছিল। প্রচুর কেঁদেছি তার কাছে। সালটা মনে আছে? আ সালটা তো ওইভাবে আ ঠিক বলতে পারছি না। ২ বছর আগের। ২ বছর আগে। হ্যাঁ। আমি যদি একটু ধরিয়ে দিই, কোন প্রোডাকশনের জন্য ব্যান হয়েছিলেন? হেমা মালিনী বলে একটা সিনেমা হচ্ছিল তার জন্য। হ্যাঁ, পারমিতা মুন্সির যে ছবিটির কথা। একদম, একদম। শুটিং চলছিল সাউথ সিটির ১৬ তলা ফ্লোরে। ১৬তম ফ্লোরে। পারমিতা মুন্সি এখানে এসে বলে গেছেন ঘটনাটার কথা। কোনো মিথ্যে কথা। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে সত্যি কথাটা শুনতে চাই। আপনারা কি কখনো ঠিক করেন আপনাদের কে থাকবে না থাকবে? না, না, সেটা আমি কেন ঠিক করব? ১ম এই বলি যে আমি তো হেয়ার স্টাইলার। হ্যাঁ? তো আমি এটা কখনোই ডিসাইড করতে পারি না যে ওই প্রোডাকশন এ কে থাকবেন এবং কে থাকবে না। একটু ভুল সংশোধন করে নিচ্ছি। তার কারণ মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্ট এটা দুটো কিন্তু আলাদা আলাদা আলাদা, ডিপার্টমেন্ট। সেজন্যই আমি বললাম। তো সেক্ষেত্রে আমার এটা ভুল হয়েছে। আমি ওনাকে মেকআপ আর্টিস্ট বলে ভেবেছিলাম, কিন্তু উনি মেকআপ আর্টিস্ট নন, উনি হেয়ার স্টাইলিস্ট। এবার বলুন। তো সেটা কখনোই আমরা ডিসাইড করতে পারি না। ওটা প্রোডাকশন ম্যানেজার ডিসাইড করে যে কতজন লাগবে এবং কাকে, কাকে লাগবে। সেখান থেকেই আমাদের কাছে কলটা আসে এবং সেই কলেই যাই। যাওয়াতে সেখানে শুটিংটা স্টার্ট হয়। হওয়াতে সেখানে পাপিয়া অধিকারী দিও থাকেন, শুটিং হয়। তখন দেখা যায় যে কিছু ম্যানেজার গিল্ড, ড্রাইভার গিল্ড এরা সবাই ওপরে এসে আপত্তি করে যে, "আপনি শুটিংটা বন্ধ করুন।" এখানে ওদের ওদের ছিল যে গুপি হচ্ছে। পরে যেটা আমরা জানতে পারলাম যে, যিনি ক্যামেরাম্যান ছিলেন, সরি আমি আরেকটু ওনাকে জানিয়ে দিচ্ছি ওনাকে ইন্টারাপ্ট করে, আপনারা ভাববেন গুপি কথাটা কি জিনিস, তার মানে কি? আমাদের এই চলচ্চিত্র জগতে একটি কথা যাকে গুপি নামে পরিচিত, সেটি হচ্ছে আপনি যদি সঠিক লোক সংখ্যা না নিয়ে শুটিং করতে যান, মানে গিল্ডের লোকজন না নিয়ে যদি শুটিং করতে চান বা যান, এবং সেক্ষেত্রে আপনি যদি ধরা পড়েন, তাকে বলা হয় গুপি কাজ। হুম। এবার বলুন। তো যাই হোক, এবারে যখন শুটিংটা অফ হয়ে যায়, আমরা যখন বেরিয়ে আসি, আসার পরে তখন জানতে পারি যে লোক তো কম ছিলই। তার সঙ্গে যে ক্যামেরাম্যান, আমি ওনাকে অপমান করছি না। উনিও নাকি নন গিল ছিলেন। সেটা আমার জানার কথাই নয়। তো এসে আমি যখন বাড়িতে আসি, আমার একটা ফোন আসে, যেটা আমার সেক্রেটারি জয়শ্রী দাস আমাকে ফোন করে যে, "তুমি কি আজকে কোনো শুটিং এ গেছিলে?" আমি বললাম, "আজকে না, এটা বেশ ৪-৫ দিন ধরে চলছিল। মাঝে ১ দিন গ্যাপ ছিল। তারপরে আমি শুটিংটাতে আবার যাই।" "কেন, কি হয়েছে?" তখন আমাকে বলল যে, "ওটা তো গুপি কাজ হচ্ছিল। প্লাস ওটাতে তোমার ক্যামেরাম্যান নন-গিল ছিল। তো তোমাকে দাদা ৩ মাস সাসপেন্ড করেছে।" দাদা মানে স্বরূপ বিশ্বাস। আচ্ছা। তখন আমি বললাম, "৩ মাস? আমার কাছে তো শোন আমি কি করেছি, আমার অন্যায়টা কোথায়, সেটা তো দাদাকে বুঝতে হবে, বোঝাতে হবে।" বলল, "না, দাদা যখন বলেছে তুমি সাসপেন্ড, মানে তুমি সাসপেন্ড।" ঠিক আছে, আমার কিছু বলার ছিল না তখন। তো বেশ ১০-১৫ দিন পর আমার সেক্রেটারি আমার কাছে একটা চিঠি নিয়ে আসে, যেটাতে লেখা ছিল যে, "আমি যেটা করেছি দাদা ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন। এরকম আর কোনোদিন হবে না। আমাকে মানে কাজ করতে দিন।" তো মানে আমার সেক্রেটারি আসে, এসে আমাকে বলে যে, "তুমি একটু সাইন করে দাও।" আমি সেটা সাইন করে দিই। খুব আশা নিয়ে সাইনটা করি যে ৩ মাস তো বলেছিলেন, ১৫ দিন, হয়তো ২০ দিনের মধ্যে সাসপেন্ডটা উঠে যাবে। তো সাইনটা করে দেওয়ার পর চলে যায়। ১.৫ মাস পর আমি আবার ফোন করি যে, "তুই যে চিঠিটা নিয়ে গেলি, দাদা কোনো রিপ্লাই দিল না।
আমার সাসপেন্ডটাও তুললো না। তার মাঝখানে চৈতিদির একটা সিনেমা করছিলাম। মানে চৈতি ঘোষালের কথা বলছেন হ্যাঁ, বোধহয়। চৈতিদির একটা সিনেমা করছিলাম। সেখানে চৈতিদির ছেলের হেয়ারটা আমি করছিলাম, পার্সোনাল করছিলাম। তো সেখানে চৈতিদিও ভীষণভাবে রিকোয়েস্ট করেন স্বরূপদাকে, ঋতুদিও স্বরূপদাকে রিকোয়েস্ট করে যে ওদেরকে ছাড়ো, মানে ওদেরকে মানে হচ্ছে আমি হেয়ারে ছিলাম, আজাদদা ছিল মেকআপে। এদেরকে ছেড়ে দাও, কেন আমার কন্টিনিউটিটা নাহলে খুব খারাপ হয়ে যাবে। কেন আজাদ দাও কি সাসপেন্ড সাসপেন্ড হয়েছিল, ছিল? 24 জন সাসপেন্ড হয়েছিলাম পারমিতা দির বাবা, এই ছবিটাতে। 24 জন! 24 জন তাহলে সাসপেন্ড। গিল্ডের তো সবাই ছিল, তো এতজন থাকা সত্ত্বেও সাসপেন্ড? হ্যাঁ, এতজনই সাসপেন্ড হয়েছিলাম। তখন পারমিতাদি বলেছিলেন যারা যারা সাসপেন্ড হচ্ছে তাদেরকে আমি প্রত্যেককে বাড়িতে একটা পেমেন্ট পাঠাবো, তারা কেউ চিন্তা করবে না, তাদেরকে আমি খোঁজ নেব। বিশ্বাস করুন, তারপর থেকে পারমিতাদি একটা কারোর খোঁজ নেয়নি, তাই? কারোর খোঁজ নেয়নি। ইভেন লাস্ট দিন আমরা যেটা কাজ করেছি সেটা পেমেন্টও আমাদের দেয়নি। আচ্ছা। এবং তার ফলে প্রত্যেকটা টেকনিশিয়ান যারা আমরা সাসপেন্ড হয়েছি তাদেরকে প্রচুর সাফার হতে হয়েছে, বাড়ি, কাজের জায়গা। এবং আমরা বেরোলেই বলতো এদেরকে কাজে নেবেন, এরা গুপি কাজ করে। আচ্ছা, মানে এইভাবে আপনাদেরকে অপমানিত করা হতো অপমানিত করা হতো এবং আপনাদেরকে ইন্ডাস্ট্রিতে বার্ত করে রাখা হয়েছিল। একদম। আচ্ছা। তো তারপর যখন আমি ওকে বললাম যে এরকম হলো, তাহলে কি দাদা কি আমাকে তার সাসপেন্ডটা তুলবে না? বললো তুমি না দাদাকে একটা ফোন করো। ফার্স্ট টাইম আমি স্বরূপ বিশ্বাসকে ফোন করি, হুম। এবং এটা হয়তো আমার খুব আনলাকি দিন ছিল। আমি ওনাকে ফোনটা করেছিলাম। ফোনটা করে ওনাকে বলেছিলাম যে, প্রথমে আমি ৩ বার ফোন করি, ফোনটা না ধরার পর ৪ বারের বার যখন উনি ফোনটা ধরে, "হ্যাঁ, কে?" আমি বললাম, দাদা আমি হেয়ার স্টাইলিস্ট শ্রাবণী বলছি।" "হ্যাঁ, বলো।" বললাম, "দাদা আমি তো একটা ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। দিয়ে আমাকে যদি কাজটা করতে দেন, আমার বাড়িতে শুধু রোজগারের আমিই একা। আমার হাসবেন্ড নেই, আমার দাদা নেই, আমার বাবা নেই। আমার উপরে ৫ টা মানুষ আছে, তাদেরকে আমাকে দেখতে হয়। আমার মা যখন শুনলো যে আমি ৩ মাস সাসপেন্ড, আমার মা অসুস্থ হয়ে যায়। তখন বলল, "শোনো, আমি যা বলার তোমার সেক্রেটারিকে বলে দিয়েছি। বারবার যদি আমাকে এরকম ডিস্টার্ব করো, আমার কিন্তু চোয়ালটা ভীষণ ভারী।" যেটা উনি সবসময় বলেন, আমার চোয়াল ভীষণ ভারী, শক্ত। তো তোমার যদি মনে হয় যে তুমি সুসাইড করবে, তুমি অন্যায় করেছো, তুমি করে ফেলতে পারো। I don't care. তারপরে ৩ মাস যাওয়ার পর আমার মা অসুস্থ হয়। মাকে একবার হসপিটালে নিয়ে যাচ্ছি, আবার বাড়িতে নিয়ে আসছি, আবার হসপিটাল নিয়ে যাচ্ছি, আবার বাড়িতে নিয়ে আসছি। তখন কিন্তু আমার কাছে এমন পয়সাও ছিল না যে আমি আমার মায়ের ট্রিটমেন্টটা ঠিকভাবে করতে পারবো। সেই সময় ঋতুদির একটা কাজ আসে, যেখানে আমি কাজে যাই। ঋতুদিও আমার মাকে দেখে। তখন আমার মায়ের লাস্ট আছেন। ঋতুদিও দেখেন, আমার সহকর্মী ছিল মহুয়া জানা, ও দেখে ভিডিও কলে। দেখে ওরা বলেন যে, "তুমি এক্ষুনি চলে যাও। আমি দেখে নিচ্ছি। তোমার বাকি কাজ আমি দেখে নিচ্ছি।" ঋতুদি ওই সময় আমাকে হেল্প করেছিলেন। প্রোডাকশন ম্যানেজার যে ছিল সে আমাকে গাড়ি দিল। দেওয়ার পর যখন আমি আসি, মানে রুবিটাও ক্রস করতে পারিনি। মা অলরেডি শেষ। আমি মাকে এসে দেখতে পাইনি। শুধু বড় মেয়েকে জিজ্ঞেস করলাম। দিদা কিছু বলছিল? বললো যে, "হ্যাঁ মা।" দিদা শুধু আমার নাম শ্রাবণী তো, শুধু সাবু সাবু করছিল। যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমি আমার সেক্রেটারিকে ফোন করি যে, "জয়শ্রী, আমার মা তো চলে গেলেন।" বলছে, "আরে খুব খারাপ লাগছে শ্রাবণীদি শুনে।" আমি বললাম, "শোন না, আমার মায়ের না কিছু ডকুমেন্টস নেই, যদি আমাকে একটু দাদাকে বলে ব্যবস্থা করে দিতে পারিস, যাতে পোড়াতে গেলে অসুবিধা না হয়।" বললো, "তুমি আমাকে ৫ মিনিট সময় দাও।" ৫ মিনিট পর যে ফোনটা আমার কাছে এলো, যে দাদা বললো যে, "তোমার মায়ের তো কোনো ডকুমেন্টস নেই, তুমি কি তোমার মাকে লাশ হিসাবে পোড়াবে?" এত বড় কথা! আমি বললাম, এটা কি স্বরূপ বিশ্বাস বলছে? স্বরূপ বিশ্বাস আমার সেক্রেটারিকে বলেছে
সেক্রেটারি আমাকে বলছে না, যে আমি ডকুমেন্টস নেই বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? মানে আপনার মা কি হসপিটালে মারা গেছিল না ঘরে মারা গেছিল? হসপিটালে মারা গেছিল। হ্যাঁ। এবারে হসপিটাল থেকে যখন শ্মশানে নিয়ে গেলে একটা ডকুমেন্টস তো ডেথ লাগে, ডেথ যেরকম সার্টিফিকেট তো হসপিটালই দেবে। হ্যাঁ সেটা দিয়েছিল, কিন্তু পোড়াতে গেলে মানে আধার কার্ড, ভোটার কার্ড আচ্ছা, একটা এগুলো। কিছু লাগে। তো আমার মায়ের ভোটার কার্ডটা ছিল না, যাতে আমার মা বাড়িতে হয়েছিল সেই আচ্ছা, সময়। আচ্ছা, অনেক দিনের মানুষ হ্যাঁ সেইগুলো, সেই সেই হ্যাঁ ডকুমেন্টস গুলো হয়ে ওঠেনি আর কি হয়ে ওনার। ওঠেনি। যাই হোক, হয়তো স্বরূপদা আমার মাকে চেনেন না, কিন্তু উনি আমার মায়ের সম্বন্ধে এটা বলতেই পারেন। মানে অযুক্তি আমি ভাবছি না, কিন্তু আমার সেক্রেটারি তো আমার মাকে জেঠিমা বলেছিলেন। তার কাছে হয়তো কথাটা এসেছে যে লাভারিস লাশ হিসাবে পুড়িয়ে দাও। সে আমাকে কথাটা অন্যভাবেও বলতে পারতো, যে আমি দাদাকে জানিয়েছি, দাদা বলেছেন কিছু করতে পারবে না। আচ্ছা, এই যে আপনাদের গিল্ড, তার সেক্রেটারি, তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার, এগুলো যখন হতো, এগুলো কি সব ওই রকমই নাম সাক্ষী ভোট হতো এবং স্বরূপ বিশ্বাসের কাছের লোকরাই দায়িত্ব পেত? দেখুন, ভোট আমাদের বরাবরই হতো। আহ ভোট আমাদের বরাবর হতো। ট্রেজারার, সেক্রেটারি, প্রেসিডেন্ট আমাদের বরাবরই ছিলেন। তখন না ভোটটা ভোটের মতনই হতো, এবং যারা জিততেন তারাই সেক্রেটারি প্রেসিডেন্ট হতেন। যেদিন থেকে স্বরূপ বিশ্বাস ফেডারেশনে এসে বসা স্টার্ট করলেন এবং ধীরে ধীরে উনি স্বরূপ বিশ্বাস হতে শুরু করলেন, সেদিন থেকে ওনার একটা মানে তার স্বরূপ দেখাতে শুরু করলেন। স্বরূপ দেখাতে শুরু করলো, এবং ওনার একটা বেশ কিছু লোক জোগাড় করলেন যারা ওনাকে স্বরূপ বিশ্বাস থেকে স্বরূপ বিশ্বাস বানিয়ে দিয়েছেন। হুম। তো এরকম একটা সেই লোকগুলো কারা কারা একটু চিহ্নিত করুন না, কারণ এখন তো চিহ্নিত করার সময়। হ্যাঁ, না করার কিছু নেই। আমার গিল্ডে আমার সেক্রেটারি আছে, নামটা আমার বলুন। জয়শ্রী দাস। আচ্ছা। মানে এটা আমি সবসময় বলি যে হুম। জয়শ্রী দাস হচ্ছে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত খাস লোক। খাস কি করে হয়ে ওঠে? তার মধ্যে কি কোনো অন্ধকার জগৎ আছে? অবশ্যই আছে, একটু খুলে অবশ্যই বলবেন? আছে। সেটা হচ্ছে যে স্বরূপ বিশ্বাস, আমি আমার সেক্রেটারির কথা বলতে পারবো, আমার ট্রেজারারের কথা বলতে পারবো, যে আহ, আপনার সঙ্গে আমার প্রচন্ড বন্ধুত্ব হলেই কিন্তু আপনার জন্য আমার বাড়ির থেকে গ্রিন টিটা আসবে। তো স্বরূপ বিশ্বাস যে কোনো মিটিং এই আমাদের, ধরুন ওটা তো একটা মেয়েদের সংগঠন, সেখানে মিটিং মানে হচ্ছে। হেয়ার স্টাইলিস্টরা মূলত মেয়েরাই হয়? হ্যাঁ, আমাদের এই কলকাতাতে আমাদের সংগঠনটা হচ্ছে মেয়েদের। এখানে কোনো আচ্ছা। হয়তো দু একজন আছেন, বাকি হুম। সব আমরা মেয়েরাই। হুম। তো সেখানে দাঁড়িয়ে ধরুন আমাদের কোনো মিটিং হচ্ছে, মেয়েদের মিটিং তো বহু রকমের আলোচনা থাকতেই পারে, হুম। কিন্তু সেটা দাদা না এলে হবে না। আচ্ছা। ডিসাইড করবেন দাদা। আচ্ছা। ভুল ঠিক ভালো মন্দ, কাকে রাখা কাকে ছাড়া, সবটাই দাদা ডিসাইড করবেন। মানে স্বরূপ বিশ্বাস ঠিক করবেন। একদম। আচ্ছা। এইবারে আমাদের যে ভোটটা হয়, সেখানেও ভোট চুরি হয়। আপনারা আচ্ছা। হয়তো এমনি শোনেন ভোট চুরি, হুম। আমাদেরও ভোট চুরি হয়। হুম। মানে মানে যে এই ভোট স্বরূপ জামানায় আর কি। খুব মানে ভোট চুরি মিন্স হচ্ছে যে যাই হয়ে না যাক না কেন, পদে দুজনকে থাকতেই হবে। এক হচ্ছে ট্রেজারার সীমা ঘোষ, আচ্ছা। আর এক হচ্ছে জয়শ্রী দাস। আচ্ছা। প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্টের তো কোনো ভূমিকা ভূমিকা থাকে নেই। না। আচ্ছা। প্রেসিডেন্টকে যেরকম বলবেন উনি এখন আমাদের যে প্রেসিডেন্ট, আমি তাকে বহুদিন ধরে চিনি এবং আমার অনেক সিনিয়র। হয়তো এখন উনি কিছু কিছু ভুল করেছেন, সেটা হয়তো এদের চাপে পড়ে করেছেন। কি নাম ওনার? রীনা মণ্ডল দি আচ্ছা। ওদের চাপে পড়ে করেছে। যেরকম চাপে পড়ে আমরাও অনেক কিছু সাফার করেছি, কিন্তু বেসিক্যালি মানুষ উনি ওরকম নয়। এই সীমা ঘোষ আর এই জয়শ্রী দাস, এদের একটা টাই আপ আছে যে আহ, যা করবো দুজনে। এরা এরা কি কখনো কাজ না পেয়ে থাকতো? না 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 না, সেটা কি করে সম্ভব? মানে সেক্রেটারি, ট্রেজারার হলে তাদের কোনোদিন কাজ ছাড়া হবে না? না না না, একদিনও তাদের ইয়ে হবে না? বসবে না তারা। এটা কি করে হয় সম্ভব? এটা তো কোনো সংগঠনের নিয়ম হতে পারে না। আপনারা তো নিশ্চয়ই সংখ্যায় কতজন এই হেয়ার ড্রেসাররা? আমরা 109 জন। 109 জন। 109 জন তো প্রতিদিন কাজ পায়? না, এবারে হলো এই যে প্রতিদিন কাজ না পাওয়ার জন্য আমাদের একটা গ্রুপ খোলা হয়, যে গ্রুপটাতে এখন আমি অ্যাড নেই, কারণ আমি স্বরূপ বিশ্বাসের নামে বলেছি বলে ওই গ্রুপটাতে আমাকে অ্যাড করেনি। আমি চাই না ওই গ্রুপটাতে আমি অ্যাড হতে। মানে
40 জন 50 জন যারা যেগুলো মেগা সিরিয়াল চলে, এই যে জয়শ্রী দাস আর সীমা ঘোষ এদের যে টাই আপটা আমি বলছি, সেটা হচ্ছে যে আমি সিরিয়ালটা দেখবো, তুই ছবি, অ্যাড, ওয়েব সিরিজ যেগুলো হবে এগুলো দেখবে সীমা ঘোষ। তার একটা নিজস্ব গ্রুপ বানিয়েছে, সে তাদেরকে কাজ দেয়। জয়শ্রী হচ্ছে 40 জন একটা গন্ডি করে রেখেছে, মেগা সিরিয়ালে ধরুন এক্সট্রা লাগছে সেখানে পাঠাবার জন্য, কোনো সিরিয়াল হচ্ছে সেখানে। ফলে তো কি হচ্ছে যে যারা এ দলেও নেই ও দলেও নেই তারা মাঝখানে পড়ে যাচ্ছে, তারা রেগুলারলি কাজও পায় না। কাজও আর পায় আপনি না। তো ব্যান্ড হয়েছিলেন 3 মাস, তারপরে আপনি আবার কাজে যুক্ত হলেন। না, 3 মাস ব্যান্ড হওয়ার পর যখন আমাকে আবার কাজের কথা বলা হলো, তখন ওই যে সবাইকে মৌখিক স্বরূপ বিশ্বাস বলে দিয়েছিল যে সব ম্যানেজারদেরকে বলে দাও যেন এদেরকে নিয়ে কাজ না করা হয়। আচ্ছা, ব্যান্ড হয়ে উঠে গেল, হ্যাঁ। কিন্তু ওটা অলিখিত ব্যান্ড চললো। হুম। সেটা হচ্ছে এইভাবে বলে আপনাকে, এবং আপনাকে শুধু আমাকে নয়, নয়, যে আমরা যে কজন যে সাসপেন্ড কজন, হয়েছিলাম, মানে আপনি ইয়ে আজাদ দা, আজাদ দা, প্রোডাকশনে শম্ভু, শম্ভুদা। আর আচ্ছা, হ্যাঁ আরো শম্ভু অনেক। কি মুন্সি? না, শম্ভু হচ্ছে প্রোডাকশন বয়। প্রোডাকশন বয়। হ্যাঁ, শম্ভু, ইলেকট্রিশিয়ান আছে, টলি সেটিং আছে, আচ্ছা। এরকম 24 জন আমরা আছি। কারণ সেই সময় আমরা হয়তো রেগে আমাদের সেক্রেটারিকে, মানে আমি যেরকম আমার সেক্রেটারিকে বলেছি কিছু কথা রেগে, সেটা দাদার কানে গেছে। আচ্ছা, ও হয়তো বলেছে, সেটা দাদার কানে গেছে। এইগুলো দাদার কানে যে দাদা দাদা করবেন না, নামটা বলুন। ও স্বরূপ বিশ্বাস, হ্যাঁ, ওই স্বরূপ বিশ্বাসের কানে গেছে। এখন তিনি জেলে আছেন, অথবা এত সম্মানের আমার মনে হয় আর জায়গা নেই তার, আছে কি? আপনার কাছে কি এখনো সেই সম্মান নিয়ে আপনি তাকে দেখছেন? কখনোই না, কখনোই না। দেখুন, সম্মান তো সবচেয়ে বেশি মায়ের হয়। যেদিন আমার কাছে ওনার সম্মানটা হারিয়ে ফেলেছিলেন, যেদিন উনি এই কথাটা বলেছিলেন যে ওর মাকে কি লাভ, আমাকে যদি দুটো চড়ও মেরে নিত আমি স্বীকার করে নিতাম যে চলো ঠিক আছে। না, আমার মাকে নিয়ে যেটা বলেছিল সেদিনই উনি আমার কাছ থেকে সম্মানটা হারিয়ে ফেলেছিল, ভয়টা ভেতরে অনেকটা ছিল। আচ্ছা, এই যে আপনাদের ডিপার্টমেন্ট ছাড়াও আমি একটু জানার চেষ্টা করব যে দর্শকদের জন্য অবশ্যই, যে এই অন্য ডিপার্টমেন্ট সেখানকারও তো বেশ কিছু খবর আপনাদের কানে আসে, এবং এই যে ফেডারেশন, মানে স্বরূপ বিশ্বাস নিয়ন্ত্রিত ফেডারেশন কিভাবে এই দুর্নীতিগুলো করতো, যার জন্য আজকে আরেকজন যে একেবারে একটা গুরুতর অভিযোগ নিয়ে এসছেন। সিমরান। হ্যাঁ, সিমরান। হ্যাঁ, সেই সেই যে মানুষটা সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? সেও তো একজন মেকআপ আর্টিস্ট ছিল, তাকে চিনতেন? হ্যাঁ, সিমরানকে আমি চিনতাম। সিমরান যেদিনকে আমাদের রাহুল দা মারা যান, রাহুল দাকে নিয়ে আমাদের একটা টেকনিশিয়ানের একটা মিটিং হয়েছিল যে মানে কি হবে এটা হলো। সেখানে আমাদের সব সিনিয়র আর্টিস্টরা ছিলেন, আমরাও ছিলাম সেখানে। সেখানে আমি সিমরানকে ফার্স্ট চিল্লাতে দেখি, যে মানে বীভৎস চিল্লানো। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে, তোর এরকম চিল্লাচ্ছিস কেন? তখন ও আমাকে বলে, দিদি আমাকে কাজ দেওয়া হয় না, এবং আমাকে বলা হয়েছে যে কাজ পেতে গেলে ভীষণ প্রিয় মানুষ হতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, আমাকে মারতে গেছিল এরকম বৌরা। তখন আমি ওকে একটাই কথা বললাম যে বাবা, তোর সঙ্গে যেটা ঘটেছে আমার সঙ্গেও সেটা হয়েছে, একটু হয়তো ডিফারেন্স আছে, এই যে তোকে যেটা প্রিয় মানুষ হতে বলেছে সেটা হয়তো নয়, কিন্তু ঘটনাটা একই, আমিও কাজ পাই না। তো বাবা, এইটা তো আজকে রাহুল দাকে নিয়ে কথা হচ্ছে, তুই এখানে চেল্লাস না, তোর যদি কিছু বলার হয় পরে পরে বলিস। আমি ওকে বোঝাই। তো বোঝানোর পর দেখলাম সেখান থেকে যে বেরিয়ে এসে আমার কোথাও মনে হলো যে এই জায়গাটাতে আমিও বিলং করছি। একদম। আজকে ও যে চেল্লানোটা চেল্লাচ্ছে সেটা হয়তো জায়গাটা ভুল, সেই সময়টা ভুল, কিন্তু ও তোর জায়গায় ঠিক, ঠিক ওর জায়গায় ঠিক। প্রতিবাদ তো করতেই হবে, প্রতিবাদ তো একটা আমার প্ল্যাটফর্ম তো দরকার তার। ও আসলে সবাইকে এক জায়গায় পেয়ে না, মানে সবাইকে আবেগটা সামলাতে পারেনি, এটা হয়ে গেছিল। তবে তখন কি কোনো আর্টিস্ট বা কোনো টেকনিশিয়ান আপনি ছাড়া তাকে তার কথা শোনার বিষয়ে এগিয়ে আসছিল, নাকি না সবাই ওর মুখের দিকে চাওয়াচাই শুরু করেছিল? না না না, কেউ মুখের দিকে চাওয়াচাই করেনি, এবং যারা ওখানে আর্টিস্ট আমাদের ছিলেন তারা বলেছেন যে এখন এই সময়টা এটা শুনবো না। মানে আপনার মতনই তারাও আর কি, হ্যাঁ, যে শুনবো, নিশ্চয়ই শুনবো। দেখুন, ফেডারেশন তো অনেক পরে হয়েছে, মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজে ঢুকেছিলাম তখন আমাদের ফার্স্ট মেগা সিরিয়াল ইন্ডাস্ট্রি হচ্ছে জননী সিরিয়াল।
হুম হ্যাঁ, যেখানে সুপ্রিয়া দেবী ছিলেন। হুম তো তখন আমি অ্যাসিস্ট্যান্ট কার্ড নিয়ে এসেছিলাম। তখন কিন্তু আমাদের এখন যেরকম বলা হয় যে ফেডারেশন মাদার বডি, হুম তখন কিন্তু আমাদের কাছে আমাদের আর্টিস্টরাই সব ছিল। আচ্ছা। আমাদের নাম হচ্ছে টেকনিশিয়ান আর্টিস্ট, কিন্তু কোথাও গিয়ে দেখবেন আমরা কিন্তু এক। আমাদের যেকোনো সমস্যা কিন্তু আমরা আর্টিস্টদের কাছেই যেতাম। হুম আমি সবার কথা বলতে পারবো না, আমি পার্টিকুলার আমারটা বলতে পারবো। বহু বছর আগে আমার মেজো মেয়ে গায়ে আগুন দিয়েছিল। আমি ভরতলক্ষ্মী স্টুডিওর সামনে দাঁড়িয়ে কাঁদছিলাম। বুম্বাদা দেখেছে গাড়ি নিয়ে আসছে। বুম্বাদা কিন্তু আমাকে বলেছে, "ওই মেয়েটাকে ডেকে পাঠা। ওর কি হয়েছে?" আমি যখন বুম্বাদাকে কি সবটা বলি, তার আগে আমার হসপিটালে আমার মেয়ের কাছে বুম্বাদার লোক অলরেডি পাঠিয়ে দিয়েছেন। তো ওনারা আমাদের কাছে ভগবান, ঋতুদি। সর্বদাই হেল্প করেন। যখন মানে চাই আমাকে করতে হবে হেল্প, কেন করবে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটাতে খুবই মনে হয়, নিজেদেরকে খুব অসহায় মনে হয় যে সবটা কোথায় হারিয়ে গেল। এই যে এত স্বরূপ বিশ্বাসকে নিয়ে এত মাতামাতি, এত মাখামাখি, এত গিফট দেওয়া-দেওয়ি, পয়সা, এত পয়সা কোথা থেকে পেলেন, কি করলেন এত পয়সা? মানে বুঝতেই পারলাম না। টেকনিশিয়ানদের দিনের পর দিন টর্চার, এখানে এটা হবে না। আই কার্ড গলায় না ঝোলালে ৳২০০ করে ফাইন দেবে। মানে কিসের থেকে পয়সাটা রোজগার করা যায়? ৭.৫% দিতে হবে। কোথায়? আমাদের বলেছিলেন তো উনি চলে যাওয়ার আগে, স্বরূপ বিশ্বাস চলে যাওয়ার আগে একটা ৭.৫% এখনো নিয়ে কিন্তু যায়নি। যায়নি মানে? কোথায় গেছেন উনি? উনি এখন জেলে গেছেন। আপনাদের মাথায় এখনো পর্যন্ত লিখিতভাবে উনিই বসে আছেন। উনি কিন্তু পদত্যাগ করেননি। হ্যাঁ, সেইটা আপনার সাথে আমি একমত। কারণটা হচ্ছে যে এই প্রশ্নটা আমারও কোথাও ছিল যে, এই যে এত শুটিং এ পারমিশন, হুম। এত কিছু এগুলো কে দিচ্ছে? এবং আমার সেক্রেটারি কিন্তু স্টিল নাও এখনো আমারটা আমি বুঝে নেব। মানে এতটাই ওর মধ্যে পাওয়ার যে যা হবে আমি বুঝে নেব। আপনারা কি চাইছেন? এবার এই কমিটিগুলো ভেঙে যাক। ভেঙে গিয়ে নতুন করে কমিটি হোক। যেরকম গোটা রাজ্য জুড়ে হচ্ছে। বিভিন্ন পৌরসভা, বিভিন্ন কর্পোরেশন ভেঙে যাচ্ছে। আপনারা কি সেরকম কোনো দাবি রাখছেন? হ্যাঁ, সেটার জন্যই তো সেদিনকে ভরাট মাঠে যাওয়া। তার কারণটা হচ্ছে পাপিয়াদি এসছিলেন। পাপিয়াদি এসে বলে গেছেন যে ফেডারেশন বলে আর কিছু থাকছে না। এখানে ৩ জন ডিপার্টমেন্টের নাম নেওয়া হয়েছে। ৩ বা ৪ জনের। তাদের মধ্যেই আমরা সবাই থাকবো। সেটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না। তার জন্যই আমরা সবাই মিলে একটা এক জায়গায় হয়েছিলাম যে আলোচনা করে, কেন পাপিয়াদিকে যতটা আমি কাছ থেকে চিনি, পাপিয়াদি কিন্তু মানে খুবই সাদাসিধে মানুষ। উনার মধ্যে কিন্তু এতটাও মা আ মানে নেই যে তোমাকে মেরে, ওকে মেরে, তাকে মেরে উঠবো, এরকম ব্যাপার কিন্তু উনার নেই। তো হয়তো দিদি বুঝতে পারেননি বা দিদিকে হয়তো কিছু বোঝানো হয়েছে। আমরাও ক্লিয়ার করার এই জন্যই যে এখন যে বিধায়িকা পাপিয়া অধিকারী, তাকে তো বোঝানোর জন্য আপনাদের যেতে হবে তার কাছে। আপনারা গিয়ে বলবেন তবেই তো উনি বিষয়গুলোকে আরো ভালো করে জানবেন, বুঝবেন। সেরকম একটা কোনো ব্যবস্থা করুন যেখানে আপনারা যারা দীর্ঘদিন ধরে এই আ আ ছবির জগতে রয়েছেন বিভিন্ন দায়িত্বে, তারা যান, গিয়ে পাপিয়া অধিকারীর সঙ্গে বসুন। উনি যদি কোনোভাবে মিসগাইডেড হচ্ছেন অন্য কারো দ্বারা, আপনারা সেটা বোঝান। এত আ হুলুস্থুলুস তো করার কিছু নেই। কারণ একটা ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে, সেটাকে আবার নতুন করে গড়তে গেলে আপনাদের তো প্রয়োজন তার পাশে দাঁড়ানো। তো সেই কাজটা আপনারা করুন। আপনারা প্রতিটি আ গিল্ড থেকে যান তার কাছে। গিয়ে বলুন আপনাদের সমস্যাগুলো এবং কি সিদ্ধান্ত হয় সেগুলো দেখুন। সেদিন আপনি রুদ্র আ নীলের কাছে যেগুলো বলেছেন, আমার মনে হয় সেগুলো তার কাছে গিয়েও বলুন। সবাই মিলেই আশা করি রুদ্রনীল, পাপিয়া অধিকারী সবাই মিলে বসে আপনাদের সমস্যাগুলোর সমাধান করবেন। আর ওনারা তো বলছেন যে রাজনীতি এখানে আসবে না। ন্যাচারালি আপনারা যেরকম আগে কাজ করতেন সেভাবেই কাজ করবেন, তাই না? হ্যাঁ, আমরা সেটার জন্যই, কারণ আমি যখন এই পারমিতা মুন্সির ছবিটা করি, সেখানে পাপিয়াদিও ছিলেন। আপনাকে আমি বললাম যে পাপিয়াদি ছিলেন। পাপিয়াদি সবটাই জানেন। কি হবে, কি হচ্ছে, আমাকে সাসপেন্ড করা হয়েছিল, সেগুলো সবটাই জানেন। এই যে পাপিয়াদি এসে বললেন যে ফেডারেশন ভেঙে ৪ টে আমরা আ আ ডিপার্টমেন্ট রেখেছি যে তারাই সবটা দেবে এক ছাতার তলায় সবাই। এইটা আমরা ওনাদেরকে মানে পাপিয়াদিকে ক্লিয়ার করবো বলে আমরা সেদিনকে সবাই এক জায়গায় জড়ো হয়েছিলাম। যে একটা আলোচনার মাধ্যমে আমরা পাপিয়াদির বাড়িতেই যাবো। তো সেখানে আমরা টেকনিশিয়ান থেকে তাড়া খেলাম। এই যে যারা এলো, যারা আমাদের উপরে ইট,
ডিম এসব ছুড়লো। আমার এই ঘাটটা দেখলে আপনি বুঝতে পারবেন, মানে ফাঁসি দিলে যেরকম হয় সেরকম একটা হয়েছে হাত পা। আমার সহকর্মী যারা ছিল তাদেরও ইনজিওর হয়েছে। চন্দ্রা আছে, এরা সবাই সোমার যেরকম ডিম এমন করে মেরেছে চোখের মধ্যে। এরা স্লোগান দিচ্ছে যে এরা চোর চোর, এরা এরা তৃণমূল। আমরা না, কি ঘটনাটা হচ্ছে যে কোনো একটা ভুল বোঝাবুঝি বোধহয় হচ্ছে। যেহেতু আপনারা দীর্ঘদিন স্বরূপ বিশ্বাসের আন্ডারে কাজ করে এসছেন, তাই তাদের কাছে হয়তো মনে হচ্ছে যে আপনারা এই তৃণমূলপন্থী না ইয়ে। না এই ভুল বোঝাবুঝিটা আমার মনে হয় কালকে আমার যতদূর মনে হলো হয়েছে। এবং যেহেতু স্বরূপ বিশ্বাসের খুব কাছের লোকরা এই মিটিংটা ডেকেছিল, যাদেরকে অলরেডি সেদিনকার মিটিং এ, তার আগের দিনের মিটিং মানে গত পরশুর যেই মিটিংটা পাপিয়া অধিকারী ডেকেছিলেন টেকনিশিয়ান স্টুডিওর মধ্যে, সেখানে আমিও উপস্থিত ছিলাম। আচ্ছা সেখানে কিন্তু উনি একেবারে কয়েকটা নাম খুব বিশেষভাবে উল্লেখ করেছিলেন। একটা বাবাই চেনেন আপনি, হুম, হাসান চেনেন আপনি, ওদিকে বাপি মালাকার চেনেন আপনি, আরো অনেকগুলো নাম বলেছে। এই মানুষগুলোর নামে নাকি ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে পাপিয়া অধিকারীর কাছে। স্বরূপ বিশ্বাস তো আছে। তো এই মানুষগুলোকে যখন চিহ্নিত করা গেছে এবং তারাই যখন মিটিংটা ডেকেছে আপনাদেরকে, এই ভুল বোঝাবুঝিটা হয়েছে, তখন ওদের গোষ্ঠীর লোক আপনারা হয়ে গেছে। আমার কাছে যে কলটা আসে সেটা না আমাকে বাবাই করেছে, না হাসানদা করেছে, না বাপি। কারণ তো আপনাকে আমি কারণ বলি, আপনি তো আপনার গিল্ডের সেক্রেটারি করবে। আমার গিল্ডের সেক্রেটারিও করেনি, আমাদের যে সিনিয়র দিদি ছিলেন সে আমাদেরকে সবাইকে এসএমএসটা পায়। কারণ আমাদের গিল্ডের সেক্রেটারি এখন একটা পদ্ধতি বেছে নিয়েছেন, পা ভেঙে তিনি বাড়িতে বসে আছেন। ও আচ্ছা, উনি একটি এইরকম, আচ্ছা আচ্ছা, পা ভাঙার কথা মনে পড়ে গেল আরেকজনের। হুম, যাই হোক, এখন তিনি পা ভেঙে বসে পা আছেন। ভেঙে বসে আছেন, কিন্তু সে বাকি সব জায়গাতেই যাচ্ছেন। হুম। শুধু উনি মিটিংটা করতে পারছেন না, আমাদের কোনো ইনফরমেশন দিতে পারছেন না, পা ভেঙে পড়ে আছে। এইবারে একটা কথা বলি, যদি আজকে হাসানদার কথা আসে, যদি আজকে বাবাইয়ের কথা আসে, যদি আজকে বাপি মালাকারের নাম আসে, তাহলে তো আরো লোক আছে, তাদের নামগুলো নিশ্চয়ই আসবে। হ্যাঁ, তো তাদের নামেও আছে, কিন্তু সেদিন সবার নাম বলতে গেলে তো একটা দিন লেগে যাবে, কারণ অনেক জনই তো এই বিষয়ে, সুজিত হাত্তার থেকে শুরু করে অনেক মানুষ সেখানে আছে। তাহলে আমার সেক্রেটারিও হ্যাঁ, আছে। জয়চন্দ্র থাকবে, মানে যারা যারা আর কি, যে যে গিল্ডগুলোর মাথায় বসেছিল, সবাই তো স্বরূপ বিশ্বাসের স্নেহধন্য মানুষ ছিল, তবেই তো বসেছিল, তাই তো? দেখুন সে, মানে সেটা তো বলতে পারবো না যে ওরা খুব প্রিয় মানুষ ছিল, কিন্তু এটা তো বলতে পারবো যে ভীষণ ভয় সবারই ছিল। আচ্ছা। ভয়টা সবারই ছিল। আপনি যদি আমাকে বলেন যে আপনিও তো স্বরূপ বিশ্বাসকে ফোন করেছিলেন, হ্যাঁ হুম। করে তো ছিলাম। না, সে তো করতেই হবে, আপনি তো। তার কারণটা হ্যাঁ, হুম। কারণ তো হচ্ছে সরকারও তার, হুম। তার দাদা মন্ত্রী, সেই সবটা। হুম। হ্যাঁ, তো মানে বিকল্প তো আপনাকে বাঁচতে গেলে তাদের সঙ্গে সেই কুমিরের কুমিরের সাথে থেকে মানে জলে থেকে কুমিরের সাথে লড়াই। হুম, হুম, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ধরুন ইচ্ছা থাকুক, যেরকম আমরা রুদ্রদার জন্য আমরা কালো ব্যাচ পরেও হেঁটেছি, হুম। তাই না? কিন্তু সবটাই যে আমরা আমাদের মন থেকে করেছি সেটাও তো নয়। হ্যাঁ, এই বিষয়টা একটু বলুন। এই যে রুদ্রনীল ঘোষকে এই চলচ্চিত্র জগৎ থেকে সরিয়ে দেওয়ার জন্য কি কি করা হয়েছিল? কি কি করা হয়েছিল তো জানি না। একটা আমাদের কাছে কল আসে, আমার সেক্রেটারি আমাদেরকে জানান যে কালকে এই সময় টেকনিশিয়ানে আসতে হবে, দাদা ডেকেছেন, চলে এসছি। এটা কোন বছরের কথা? এটা কবে হলো বলুন তো? আজ থেকে বছর ৩-৪ আগের নিশ্চয়ই হবে। হ্যাঁ, তা তো হবে, তা তো হবে। মানে ২০২২-২৩-এর ঘটনা হ্যাঁ নাকি? হ্যাঁ, এরকম হবে। আচ্ছা। তো রুদ্রদা কিন্তু আমার ভীষণ একটা প্রিয় মানুষ। হুম। কারণ বলছি, রুদ্রদা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসছে তখন কিন্তু আমিও খুব বেশি পুরনো নয়। আমরা কিন্তু প্রচুর কাজ করেছি এবং রুদ্রদা প্রচুর ইয়ার্কি মারতো। মানে খুব একটা প্রিয় আর্টিস্ট আমার এবং হুম। প্রিয় মানুষ আমার। তো সেই জায়গায় যখন কিন্তু চাপে পড়ে তার বিরুদ্ধেই হাঁটতে হলো আপনাকে। না, তখন আমরা জানতামই না। আমাদের দাদা ডেকেছেন, স্বরূপ বিশ্বাস ডেকেছেন, টেকনিশিয়ানের আচ্ছা, জমায়েত হতে হবে। মানে তারপর ইস্যুটা বলেনি যে কি করতে হবে। কি কারণ এটা কিন্তু কারো কাছে ক্লিয়ার ছিল না। আচ্ছা।
তো যখন আমরা আসি তখন একটা কালো ব্যাচ দেওয়া হয়, পরে হাঁটতে হবে। কোথায় হাঁটবেন আপনারা? ওই টেকনিশিয়ান থেকে কিশোর কুমার অবধি হেঁটে যাওয়া, উত্তম কুমার পর্যন্ত? উত্তম কুমার পর্যন্ত। সেটা পরে আমরা জানতে পেলাম যে এটা রুদ্রদার জন্য হাঁটছি আমরা, মানে রুদ্রকে ব্যান করার জন্য? ব্যান করার জন্য হাঁটছি আমরা। আচ্ছা। তখন কিন্তু আমাদের কারোরই এটা জানার পর আমাদের প্রত্যেকেরই খুব খারাপ লেগেছে। আমি জানি না দাদা যদি শোনেন, কিন্তু সেই সময় আমাদের কিছু করার ছিল না, করার ছিল না। আহ, এবং যখন তারপরেও একটা ফোন আসে আমার কাছে, সেদিন আমি রুদ্রদার অফিসে যাই একটা লুক সেট করতে। তারপরে আমাকে সেক্রেটারি ফোন করে বলে, তুমি কি আজ রুদ্রদার অফিসে গেছিলে লুক সেট করতে? আমি বললাম, হ্যাঁ গেছিলাম। বললো, দাদা মানে স্বরূপদা কিন্তু বারবার বলে দিয়েছেন যেখানে যেই ছবিতে রুদ্রনীল থাকবে, যেই হাউসে থাকবে, যেই প্রোডাকশনে থাকবে, সেখানে আমাদের কোনো টেকনিশিয়ান কাজ করবে না। এটা কিন্তু স্পষ্ট মৌখিক, বললো? আমাকে আমার সেক্রেটারি বললো। আচ্ছা। এবং যেখানে রুদ্রনীলকে কাজ করতে দেখবে, তুমি কিন্তু শ্রাবণীদি বেরিয়ে চলে আসবে। আচ্ছা। কিন্তু সেই সময়টা দাদার সাথে আমার কোনো কাজ পড়েনি। মানে খুবই এটা খারাপ হতো, হয়তো আমি চলে আসতে হতো আমাকে, আমার কিছু করার নেই। বা বলতেও হয়তো হতো যে রুদ্রদা ওখানে কাজ করছে, এটাও হয়তো আমাকে বলতে হতো, কিন্তু আমার কিছু করার নেই। আজকে ধরুন সরকার চেঞ্জ হয়েছে, আজকে আমরা সবাই মানে ক্ষোভটা বাইরে বার করতে পারছি। যদি এই সরকারি থেকে যেত তাহলে হয়তো এত কিছু বলতে পারতাম না। এই যে মেকআপ হেয়ার ড্রেসার যারা শিল্পীদের একেবারে খুব কাছের বৃত্তের মধ্যে থাকেন আপনারা, তাই না? হুম। অন্যান্য টেকনিশিয়ানরা আর্টিস্টদের এত কাছে পৌঁছাতে পারে না যতটা আপনারা পৌঁছাতে পারেন। এই যে আর্টিস্টরা অনেক সময় নানান রকমের ট্যান্ট্রাম থাকে, আপনারা কাজের ক্ষেত্রে সেগুলোকে মেনে নেন, সেসব কোনো অভিজ্ঞতা আছে শোনাবেন? কারণ এখন গোটা ইন্ডাস্ট্রির শুদ্ধিকরণ চলছে। যদি আপনারা মুখ না খোলেন তাহলে আগামী দিনে এই পাকের মধ্যেই আপনারা থেকে যাবেন। ইন্ডাস্ট্রিটা আর আগামী প্রজন্মর কাছে ভালোভাবে উঠে আসবে না, আপনারা ওই পাঁকের মধ্যে করেই রেখে দিয়ে চলে যাবেন। কেউই চাইবে না সেটা। তাহলে খুলে বলুন এবার। সেটা হচ্ছে যে দেখুন, আমরা তো মানে আমি যখন এসেছি বা আমার যারা সিনিয়র আছে, তখন তো এত চ্যানেল, আপনাকে আমি আগেই বললাম, এত চ্যানেল ছিল না। এত ছিল আমাদের যারা হিরোইন ছিলেন ওই সময়, লাবণীদি, ইন্দ্রাণী হালদার, মানে সব বড় বড়, আমি তো এদের দেখে দিত তখন ভয় পেতাম। তাদের একটা পোস্টার হতো, পোস্টারে লোক চিনতো যে এটা ইন্দ্রাণী হালদার, এটা লাবণীদি, এটা মানে এত চ্যানেল তো ছিল না। কিন্তু তাদেরকেও আমরা দেখেছি, এখন যারা এসছে তাদেরকেও দেখেছি। এইবার দেখুন, একটা পরিবারে এদের কিন্তু কোনো রকম, আমার চুলটা ঠিক হচ্ছে না বা লিপস্টিক, এইগুলো ছোটখাটো ব্যাপার, এগুলো বাড়ির বাচ্চারাও করে। কিন্তু আগের আর এখনের যদি বলেন, সেরকম মানে খুব যে এদের টর্চার আমাদের হতে হয়, সেটা কিন্তু নয়। না, উল্টোটাই করেন আপনারাও, আপনারাই বেশি টর্চার করেন। যা যা হয়েছে ছাড়ুন, এরকম ব্যাপার। আমাদের আর্টিস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরাও, হ্যাঁ, হ্যাঁ আমরাও করি। কি করেন? বললি? হ্যাঁ, এটা আমরাও করি। এবং ওটা ওরা মেনেও নেয়। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি, হুম। এতবার চুল ঠিক করতে পারবো না। কেন রে বারবার? আচ্ছা ঠিক আছে। মানে আর্টিস্ট ওই হবে, বাচ্চারাও তো ওরকম দুষ্টুমি করে। দেখুন এখন তো আমরা মায়ের বয়সী হয়ে গেছি, বাচ্চারা নতুন নতুন মেয়েরা এসছে, তারাও একটু আধটু ওরকম একটু রিলস বানাচ্ছে, চুলটা খারাপ করলি তো, হ্যাঁ আর কিন্তু ঠিক করে দেবো না, আচ্ছা 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 না, আর করবো না, আর করবো, আবার গিয়ে দেখছি ওটা করছে। এগুলো দুষ্টুমি, এগুলো কিছু হ্যাঁ, না। ওই বাচ্চা মেয়েরা তো করবেই, একদম। ছেলেরাও তো করে, ছেলেদের হেয়ার স্টাইল আমাদের ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ছেলে আর্টিস্ট ভীষণ ভালো, তাই। ভীষণ ভালো। মানে আপনি বুম্বাদা থেকে নিয়ে শুরু করুন, আর এখন যারা এসছে প্রত্যেকই ভীষণ ভালো। দেখুন আমরা আপনি কার কার কোন কোন হিরোর চুল সেট করেছেন? হিরোর চুল ওই হবে, আমি সেই হবে যেরকম আমি বড় সাহেবদা চুল ঠিক এরকম হয়। বড় সাহেবদা, রাহুলদা চলে গেলেন, রাহুলদা একটা আউটডোরে গিয়ে রাহুলদার চুল ঠিক করে দিই। বড় সাহেব মানে সাহেব চট্টোপাধ্যায়? হ্যাঁ। আর সাহেব ভট্টাচার্যের করেননি? না, ওর কাজ আমি করিনি। আমার জীবনে একজনই আর্টিস্টের আমি কাজ দেবের? না না, দেবদার কাছে আমি শুধু সাহায্য চাইতে গেছিলাম, দেবদার সাথে আমার ওইভাবে কোনোদিন কাজ হয়নি।
কি সাহায্য চাইতে মানে গেছিলেন? আমি যে এই যে ৩ মাস আমি যে এই যে সাসপেন্ড করার পর যে ২ বছর আমি কাজ পাইনি, তারপর সেটাও আমি বলেছিলাম যে আমার একজন দেবকে ডাইরেক্ট গিয়ে বলেছিলেন? না, আমার একজন সহকর্মী আছে বীণা, সে আমাকে প্রজাপতি 2 তে নিয়ে যায় কাজে। যে একদিনের ২ দিনের কাজ আছে, তুই যাবি? আমি বললাম হ্যাঁ যাবো। মানে তখন ওকে যখন আপনি ব্যান্ড ছিলেন তখনই? না, এটা আমার সাসপেন্ড উঠে যাওয়া বেশ প- কিছুদিন পর। পরে, আচ্ছা। তো তখন আমি বললাম যে হ্যাঁ যাবো, কাজটা করব। তখন আমি বলেছিলাম যে আমাকে একটু দেবদার সাথে দেখা করাবি, আমি একটু দেখা করব। তো অনেক সময় হয় কি, অনেকে দেখা করাতে চায় না, হুম না এখন দাদা দেখা করবে না, হুম ব্যস্ত এগুলো। বিনা আমাকে বলেছিল হ্যাঁ তুই দাদার সাথে দেখা কর। তখন দেব ওই প্রোডাকশনে কাজ করছে? দাদারই ওটা প্রোডাকশন, আচ্ছা, আচ্ছা। প্রজাপতি 2। হ্যাঁ, প্রজাপতি টু, আচ্ছা। হ্যাঁ, তো আমি দাদার কাছে যাই। দাদাকে গিয়ে শুধু আমি, আমি জানি না দেবদা শুনবেন কিনা, নিশ্চয়ই শুনবেন না, দাদার কাছে গিয়ে শুধু আমি আমার সমস্যাটা বলেছিলাম। সামনে দাঁড়িয়ে? একদম দাদা আমাকে ডাকলেন, আমি গেলাম। দাদাকেও আমি বলেছিলাম যে স্বরূপদা কিন্তু আমাকে এটা বলেছে যে তুই হুম সুসাইড করে নে। হুম তখন দাদা বলল আচ্ছা, শুনলেন দাদা। হুম তারপরে দাদাকে শুধু আমি আমার সমস্যাটাই বলেছিলাম যে আমার ঘরে ইলেকট্রিসিটি নেই, আমার রেশন কিছু নেই, আমার দোকান ছিল দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি শুধু ওনাকে আমার সমস্যাটা জানিয়েছিলাম। তখন উনি বললেন ঠিক আছে দিদি তুমি যাও, কাজ করো। কাজ করছি, ২ ঘন্টা পর আমার কাছে একটা খাম আসে, যেটা আমি ওখানে খুলে দেখিনি। সেই খামটা যখন আমি বাড়িতে এসে খুলে দেখলাম, আমি জানি না প্রজাপতির হয়তো ৭টা বা ১০টা কত রং হয়। সেই দিনটা আমার পরিবারের কাছে বিশাল একটা রং ছিল। মানে আমরা সেই রাতটা না একটু ভালো খাবার খেয়েছিলাম। পরের দিন আমি ইলেকট্রিসিটি নিয়ে এসেছিলাম, গ্যাস নিয়ে এসেছিলাম বাড়িতে, এবং বাজারে গেলে লোক বাজার দিত না। যে উনি বাকি নেয়, বাকি দিতে চায় না। পুরো পরিবার আমরা সবাই দেবদার কাছে হাত জোর করে বলেছিলাম যে দাদা আপনি আমাদের বাঁচালেন, নাহলে হয়তো আমরা মানে মরেই যেতাম। আমার মেয়ে বলেও ছিল যে মা একদিন বাজার থেকে বিষ নিয়ে আসো তো, ৪ জন মিলে খেয়ে মরে যাই, এত আর সহ্য হচ্ছে না, এত আর ভালো লাগছে না মা। আজও কিন্তু আমরা সেই বিপদ থেকে বেরোতে পারিনি। তাহলে এখন টুকটাক কাজ করছেন? টুকটাক কাজ বলতে যেটা খুব প্রয়োজনীয় সেটা এখনো নেই। হয়তো কেউ বললো একদিন এসে রেডি করে দিয়ে যাও, করে দিচ্ছি। কেউ হয়তো বললো, কেন আমাকে আমার সংগঠন কাজ দেয় না। সংগঠনে যে গ্রুপ সেখানে আমি নেই। কারণ তারা আমাকে কাজ দেয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই প্রবলেম আমি ২ বছর আগে ফেস করেছি সেটা এখনো করছি। এখনো সেটাই চলছে। ঘরে বাইরের কাজকর্মগুলো পান না? ইন্ডাস্ট্রির বাইরে বাইরে? কাজ তো ইন্ডাস্ট্রির বাইরে সেই হবে, এখন তো কাজ এটা তো মল মাস চলছে, বিয়ে বাড়ির সিজন নেই। হলে হয়তো নিশ্চয়ই হবে। তো ওই মানে চলে যাচ্ছে আরকি, চলে যাচ্ছে। সেখানেও একটা কথা, আমি যদি কারো থেকে সাহায্য চাই, আমার সংগঠনে খুব লজ্জা লাগে যে আমি কেন সাহায্য চাইছি। রাস্তাটা তো তারাই তৈরি করে দিয়েছে আমাকে। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘদিনের একজন সিনেমার শিল্পের কর্মী, কি চাইছেন আগামী দিনে সিনেমা শিল্পটাকে বাঁচাতে গেলে? কি কি করণীয়? শুধু আপনার গিল্ড নয়, মানে আপনার হেয়ার ড্রেসার ছাড়াও আপনি তো খুব কাছ থেকে দেখলেন এই শিল্পটা কিভাবে ধ্বংস হলো বা কিভাবে আহ, একেবারে পাঁকের মধ্যে ডুবে গেল। ওয়ার্ক কালচার যেটা বলে সেটা ফিরিয়ে আনতে গেলে কি কি প্রয়োজন, ভালো সিনেমা তৈরি হতে গেলে কি কি রকম কি করতে হবে? আপনি বলুন আপনার মনের ইচ্ছেটা কি? আমাদের তো যেটা হচ্ছে যে ভালো সিনেমা তো অবশ্যই, সিনেমা তো নেই। মানে আমি যেরকম নৌকোডুবি করেছি, আমি প্রাক্তন করেছি, আমি বেলা শেষে করেছি,
আমি বুদ্ধদেশ বা বুদ্ধবাবুদেশ ওনার সঙ্গে আমি কালপুরুষ করেছি, যেটাতে মিঠুনদা ছিলেন। এরকম ভালো ভালো প্রচুর ছবির কাজ করেছি, এবং সিরিয়াল তো আছেই। এখন তো ছবি নেই। আমরা চাই যে আমরা যেভাবে কাজ করতাম, অনেক প্রডিউসার যারা আসতেন, ব্রেক শেষ, এই টাকা নিয়ে যা। এখন তো সেটাও নেই। আপনি শুটিং করছেন আজকে, কবে পেমেন্ট পাবেন কোনো তার নেই। মানে চাইতে গেলেও আপনি বাদ হয়ে যাচ্ছেন। আচ্ছা। ধরুন 1.5 মাস পর যখন আপনি বলছেন দাদা আমাকে পেমেন্টটা করবেন, হ্যাঁ কবে যেন তুমি কাজটা করেছিলে একটু ডেটটা বলবে, মনেই নেই হয়তো তার, আমাকেই ডেট বলতে হচ্ছে। এই এতবার, তখন আমার সেক্রেটারি কি হয়তো বা আমার ট্রেজারার কি বললো, ওকে না আর পাঠাস না, ভীষণ টাকার জন্য চাহিদা করে। এখন তো এটাও হচ্ছে না। কাজ করেও পয়সা পাওয়া যাচ্ছে না। না, যাচ্ছে নাই তো। আমরা চাই আমরা যেরকম কাজ করেছিলাম আমরা সেইভাবেই সুস্থ, মানে সবাই মিলে একসঙ্গে আরো কাজ আসুক আমাদের কাছে। যারা ফিরে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আবার আসুন, আপনারা আবার কাজ করুন। আমরা মানে যাতে প্রডিউসারদের কথা বলছেন। প্রডিউসারদের কথা বলছি যে আপনারা আবার ফিরে আসুন, আমরা কাজ করতে চাই এবং ভালো ভালো কাজ আমরা আপনাদের সঙ্গে করব। আপনারাও আমাদেরকে দেখবেন, আমরাও আপনাদেরকে দেখবো। একটা তো পরিবার আমরা, তো এই পরিবারটাকে নষ্ট হতে দেবেন না। আপনারা আসুন, আমরা কাজ করি সবাই একসাথে, এটাই আশা রাখি। শ্রাবণী দত্তের সঙ্গে এতক্ষণ আলাপ আলোচনা হলো। একটা দীর্ঘদিনের এই সিনেমা শিল্পের কর্মী, তার দুঃখ বেদনার কথা যেরকম শোনালেন, তেমনি কিভাবে চোখের সামনে এই শিল্পটা একেবারে শেষ হয়ে গেল তারও কথা শুনলেন। আপনাদের যদি ওনার কথা শুনে সামান্যতম এই বিষয় সম্বন্ধে অবগত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই এপিসোডটা শেয়ার করবেন। এরকম বহু মানুষ আছেন যারা এই সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত, তাদের কাছেও যাতে পৌঁছে যায় এই ভিডিওটি। আশা রাখবো আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই মানুষটির কথা তুলে ধরবেন এই সমাজের বুকে। আজকের মতো এখানেই রাখলাম। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।